ক্লাস সেভেনের সময় ও শক্তি এই অধ্যায়টি আজকে আমরা শেষ করব। এর আগে আমরা দুটো অংশ পড়েছি, সরলরেখায় গতি, এবং তারপরে দ্বিতীয় অংশে আমরা পড়েছি নিউটনের গতিসূত্র, বল, বলের পরিমাপ এবং তিনটে সূত্র সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের একেবারে শেষের এই অধ্যায়ের শেষের টপিকস হলো কার্য আর শক্তির ধারণা। ক্লাস 9-এ যখন আমরা উঠব তখন কার্য, শক্তি, ক্ষমতা ডিটেলসে পড়ব। তার কিছুটা প্রাথমিক ধারণা আমরা ক্লাস 7-এ নিয়ে রাখছি। চলো দেখা যাক, শুরু করা যাক কার্য ও শক্তি। প্রথম হচ্ছে কাজ। কখন কার্য করা হয়েছে বলা হবে, কি করে বুঝবো? আমি কতগুলো উদাহরণ আগে দিচ্ছি, দেখো। একটা টেবিলের ওপর বইকে ঠেলে সরানো হলো, একটা ভারী বস্তুকে টেনে তোলা হলো, একটা গাড়ির ইঞ্জিন গাড়িকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তুমি দেয়ালকে ঠেলে সরাবার চেষ্টা করছো, তুমি হেঁটে যাচ্ছ, স্রোতের বিরুদ্ধে সাঁতারু সাঁতার কেটে যাচ্ছে, স্রোতের অনুকূলে নৌকা বয়ে যাচ্ছে বা স্রোতের মাধ্যমে নৌকা বয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো তো, এখানে বইকে সরানো হয়েছে, ভারী বস্তুকে টেনে তোলা হয়েছে, গাড়ির ইঞ্জিন এগিয়ে যাচ্ছে, গাড়িকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেয়ালকে ঠেলে সরাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু সরছে না, তুমি হেঁটে যাচ্ছ, স্রোতের বিরুদ্ধে সাঁতারু সাঁতার কেটে যেতে পারছে, আর স্রোতের অনুকূলে নৌকা বয়ে যাচ্ছে। তার মানে এইটা বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রেই কিন্তু সরণ হয়েছে এবং অবশ্যই একটা বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এর আগের পাতায় আমরা খেয়াল করে দেখলাম কোন কোন ক্ষেত্রে বল প্রয়োগের ফলে সরণ হচ্ছে। একটা ক্ষেত্র বাদ দিয়ে সব ক্ষেত্রেই কিন্তু বল প্রয়োগের ফলে সরণ হয়েছে। তাহলে আমরা এখান থেকে কার্য কি করে বলবো? কার্য কাকে বলে যে কার্য করা হয়েছে? যদি কোনো বল প্রয়োগের ফলে ওই বলের কারণেই বস্তুর সরণ হয়, শুধু সরণ বললে ভুল হবে, আকার বা আকৃতির পরিবর্তনও ঘটে, মোট কথা যেখানে বল প্রয়োগ করলাম সেই স্থানটা সরে গেছে, যদি এমন ঘটে থাকে তবে বলবো কার্য করা হয়েছে। তার মানে কি দেখতে পাচ্ছি? প্রযুক্ত বলের প্রভাবে যদি বস্তুর সরণ হয়, প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর অবশ্যই সরণ হতে হবে। যদি হয় তখন বলবো কার্য করা হয়েছে। আর আমরা আমাদের এই শ্রেণীতে কি করে বিচার করব? কার্যটাকে পরিমাপ করব কি করে? এটা একটা পরিমাপযোগ্য রাশি, বলের মতোই একে পরিমাপ করা যায় প্রযুক্ত বল যেটা প্রয়োগ করা হয়েছে তার মান, আর যতটা ওই বলের প্রভাবে প্রযুক্ত বলের দিকে যতটা সরণ হয়েছে, এই দুটো রাশির গুণফলের সাহায্যে কার্যকে পরিমাপ করা হয়। যদি কার্যকে আমরা ডব্লিউ বলি, প্রযুক্ত বলের মানকে যদি এফ ধরি, আর বলের প্রভাবে প্রযুক্ত বলের দিকে বস্তুর সরণকে যদি ডি দিয়ে লেখা হয়, তাহলে কৃতকার্য সমান আমরা বলতে পারবো কি? এফ ইন্টু ডি। যদি এই বিষয়টা আমরা একটু গাণিতিক উপায়ে দেখে নিই বিভিন্ন উদাহরণের সাহায্যে। গাণিতিক উপায় দেখার আগে আমরা যেমন বলের একক পড়ে এসেছি, কার্যের একক সম্পর্কে একটু আগে জেনে নেওয়া যায়। কার্যের এককগুলো কি কি? বলছে কার্যের একক কি? কার্যকে মাপা যায় দুটো পদ্ধতি মূলত এখানে আলোচনা করা হবে, এসআই আর সিজিএস। এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। কি করে মাপে? বলছে তোমরা আগের অংশে পড়েছো নিউটন কাকে বলে। 1 নিউটন বল প্রয়োগের ফলে প্রযুক্ত বলের দিকে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তখন বলবো কতটা কার্য করা হয়েছে? 1 জুল। অনুরূপে সিজিএস পদ্ধতিতে যদি এমনটা ঘটে যে একডাইন বল প্রয়োগের ফলে প্রযুক্ত বলের দিকে বস্তুর সরণ হয়েছে 1 সেন্টিমিটার, তখন বলবো 1 আর্ক কার্য করা হয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম? সিজিএস এ কার্যের একক হচ্ছে আর্ক, এসআই তে কার্যের একক হচ্ছে জুল। আমরা এবার দেখে নেবো এই জুল আর আর্কের মধ্যে সম্পর্ক কি, একটু দেখে নেওয়া যায়। বলছে 1 জুল যেটা আমরা দেখে এলাম, এটা মানে হচ্ছে 1 নিউটন, এটা এফ। তার প্রভাবে বস্তুর সরণ যদি 1 মিটার হয় তখন 1 জুল কার্য করা হয়েছে বলা হবে। ডাব্লিউটা হচ্ছে কার্যের পরিমাণ, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি, এই গুণফলের সাহায্যে বার করা হয়।
তাহলে 1 নিউটনের পরিবর্তে আমরা আগের অংশে যেটা শিখে এসেছি কি লিখতে পারি, 10⁵ ডাইন। তার মানে এটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি, 10⁵ আকারে লিখতে পারি। একের পিঠে 5টা শূন্য। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, যাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, 10⁻²। সূচকের নিয়ম অনুযায়ী এই 10-এর ঘাত 5 আর 2 যোগ করা যায়। যোগ করে কত পাবো, একের পিঠে 7টা শূন্য পাবো। তার মানে আমরা একে এইভাবে না লিখে শর্টকাটে এইভাবেও লিখতে পারি। এখন যেহেতু একক হয়ে গেছে ডাইনাস সেন্টিমিটার, ডাইনাস সেন্টিমিটারের গুণফলকে এর আগে আমরা জাস্ট দেখে এলাম কি বলে, আর্ক। নিউটন আর মিটারের গুণফলকে কি বলে, জুল। তাহলে আমি বলতে পারি কি, আর্ক আর জুলের মধ্যে সম্পর্ক কি, 1 জুল সমান 10⁷ আর্ক, এই কথাটা বলা যেতে পারে। তো এই সম্পর্কটা এখানে করে দেখানো হয়েছে, মনে রেখো, চেষ্টা করো। তাহলে আজকে আমরা জানতে পারলাম বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ হচ্ছে, তার ফলে কার্য হচ্ছে, এবং সেই কার্য মাপার সহজ সরল গাণিতিক আকারটা হলো প্রযুক্ত বলের মান ইন্টু গুণিতক প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর স্মরণ কতটা হচ্ছে। এই নিয়ম দিয়ে যদি আমি বিভিন্ন ক্ষেত্রে কার্য বার করতে চাই, কি করে করব? ধরো বলের মান হচ্ছে F নিউটন, মানে প্রযুক্ত বলের মান হচ্ছে কত, 10 নিউটন। তাহলে এটা হলো F এর মান। এর ফলে স্মরণ কত হয়েছে, স্মরণ হয়েছে ডি 5 মিটার। খেয়াল করে দেখবে নিউটনটাও এসআই পদ্ধতিতে, মিটারটাও এসআই পদ্ধতিতে। তাহলে এই দুটোকে একসাথে গুণ করতে আমার কোনো সমস্যা নেই। কার্য কত হবে নিজেরাই বুঝতে পারছো, এফ ইন্টু ডি অর্থাৎ 50, 5 ইন্টু 10 বা 10 ইন্টু 5। কি লিখবো পাশে একক, হ্যাঁ জুল। তার মানে এটা একক হবে কত, 50 জুল। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে করব। শুধু করার সময় দেখব এককগুলো একই পদ্ধতি অনুযায়ী আছে কিনা। এখানে যেমন কি দেয়া আছে, ডাইন দেয়া আছে, সঙ্গে কিন্তু মিটার আছে। ডাইনটা হচ্ছে সিজিএস এ বলের একক, মিটারটা এসআইতে স্মরণের একক। তার মানে এই দুটোর যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। আমি যেটা সহজ হবে সেটা করছি, 1 মিটারের জায়গায় লিখতে পারি 100 সেন্টিমিটার। তার মানে 100 সেন্টিমিটার স্মরণ, 100 ডাইন হচ্ছে বল, এই দুটোকে আমি গুণ করে সিজিএস এ কার্যবার করতে পারি, আর এককে জাস্ট গুণফলটা হবে। আবার এখানে হচ্ছে নিউটনটা হচ্ছে বলটা আছে নিউটন, মানে এসআই এককে, যেখানে স্মরণ আছে কিসে, সেন্টিমিটার এককে, মানে সিজিএস এ। তাহলে আমি কি করব, সুবিধের জন্য এটাকে 2 মিটারে চেঞ্জ করে নেবো। তাহলে এটাও এসআই, এটাও এসআই, কার্য বেরোবে জুল এককে। জাস্ট এই দুটো গুণ করে, গুণগুলো নিজেরা করবে, ক্যালকুলেশন করে বার করবে কোনটা কত কি হচ্ছে। এবার আমরা আসবো যে তার মানে বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ হচ্ছে। স্মরণ মানে আমার মনে হচ্ছে বোধহয় সামগ্রিকভাবে বস্তুটা সরে যাচ্ছে। তাহলে এক্ষেত্রেই কি শুধুমাত্র কার্য হবে? একটা বইকে ঠেলে অন্য জায়গায় নিয়ে চলে গেলাম, একটা ভারী বস্তুকে ঠেলে অন্য জায়গায় নিয়ে চলে গেলাম, বলে না। স্মরণ মানে সামগ্রিক অবস্থান পরিবর্তন বলেনি কেন, যে বিন্দুতে বলটা প্রয়োগ করছে সেই বিন্দুর স্মরণ হলেই হবে, তাতে বস্তুর স্মরণ হোক আর না হোক। সেই হিসেবে দেখলে কার্যকে আর কিভাবে আমরা মাপতে পারি, বল প্রয়োগের ফলে বস্তুর আকারের যদি পরিবর্তন ঘটে, আকার মানে কি, সাইজ, মানে ছোট বা বড়। আর বল প্রয়োগের ফলে যদি বস্তুর আকৃতির পরিবর্তন ঘটে, তাহলেও বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে। এই আকৃতি মানে কি লেখে, আকৃতি মানে হচ্ছে শেপ লেখা হয়। যেমন ধরো একটা স্প্রিংকে টেনে বড় করা হলো, তাহলে স্প্রিংকে টেনে বড় করলাম মানে কি, স্প্রিংটা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, একটা প্রান্ত মনে করো আটকানো আছে, অন্য প্রান্তটা টেনে আমি সরিয়ে নিয়ে গেলাম, যে বিন্দুটায় টান প্রয়োগ করছি সেই বিন্দুটা কিন্তু স্মরণ হচ্ছে, গোটা স্প্রিংটা স্মরণ না হলেও। একটা তেলের ড্রামকে একই জায়গায় রেখে হাতুড়ি দিয়ে মেরে আমি দুমড়ে মুচড়ে দিলাম, তেলের ড্রামটা তো একই জায়গায় রয়েছে, তার মানে স্মরণ হয় না, মানে কার্য হয় না, বলে ভুল। যে বিন্দুতে বল প্রয়োগ করেছি সেই বিন্দুগুলো ঢুকে গেছে, বেঁকে গেছে, তার মানে এর স্মরণ অবশ্যই হয়েছে বিন্দু হিসেবে, বস্তু হিসেবে নয়, কার্য অবশ্যই করা হয়েছে। পাম্প করে সিরিঞ্জ দিয়ে আমরা সাইকেলের চাকাকে ফুলিয়ে দিচ্ছি, টিউবটাকে ফোলানো হচ্ছে, ভেতরে গ্যাস ভর্তি করা হচ্ছে, এটাও কি কার্য হচ্ছে, বলে হ্যাঁ। টিউব তো একই জায়গায় রয়েছে, তাতে কি হয়েছে, এর তো আকারের পরিবর্তন ঘটছে। বেলুনকে ফুঁ দিয়ে ফোলানো হচ্ছে, আকারে বড় হয়ে যাচ্ছে। এই প্রতিটা ক্ষেত্রেই দেখো, নয় আকার পাল্টেছে, নয় আকৃতি পাল্টেছে, হয়তো বস্তুর সামগ্রিক স্থান পরিবর্তন হয়নি। এই প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কার্য হয়েছে। তবে হ্যাঁ, এই কার্যগুলো পরিমাপ করা আমাদের ক্লাস 7-এ শেখানো হচ্ছে না, আমরা উঁচু ক্লাসে উঠে শিখব।
একটা স্প্রিংকে টেনে বৃদ্ধি করা হলো, তাতে কতটা কার্য হলো সেটা কিন্তু আমাদের এখানে আমরা পরিমাপ করতে পারবো না। আমরা তখনই কার্য পরিমাপ করতে পারবো যদি বল প্রয়োগের ফলে বস্তুর সামগ্রিক সরণ ঘটে, না ঘটলে আমরা আদৌ প্রমাণ করতে পারবো না বা পরিমাপ করতে পারবো না। কিন্তু এটা জেনে রাখার বিষয় বা মনে রাখার বিষয় যে একমাত্র সামগ্রিক স্থান পরিবর্তন করলেই কার্য হয় এমনটা নয়, কিন্তু হয়তো আমরা এখানে পরিমাপ করতে পারছি না, কিন্তু জেনে রাখা উচিত। তো এখানে কি হয়েছে দেখো, কি দেখানো হচ্ছে, যখন কোনো ভার উত্তোলক ব্যক্তি, কোনো ব্যক্তি ভার উত্তোলন করছেন, তিনি মাটি থেকে যখন প্রথমে এটাকে তুলছেন, সরণ হচ্ছে, তখন কিন্তু উনি কার্য করছেন। যখন মাথার ওপর ধরে রেখেছেন তখন কার্য করছেন। আবার যখন নামানো হচ্ছে তখন অভিকর্ষ বল কিন্তু কার্য করছে। সরি, একটা ভুল বলা হলো, যখন উনি মাথার ওপর ধরে রেখেছেন তখন কিন্তু কোনো কার্য হচ্ছে না। কেন? বস্তুটা কোনো স্থান পরিবর্তন হয়নি, অভিকর্ষ বল ওকে নিচের দিকে নিয়ে আসতে চাইছে, উনি বল প্রয়োগ করে ওপরের দিকে ধরে রেখেছেন। এখানে কোনো সরণ হয়নি, না বিন্দুর সরণ না বস্তুর সরণ। কিন্তু যখন মাটি থেকে টেনে একে তোলা হলো অভিকর্ষ বলের বিরুদ্ধে তখন কার্য করা হয়েছে। যখন ছেড়ে দেবার পরে এটা নিচে নেমে আসছে তখন অভিকর্ষ বল কার্য করছে। তার মানে সবসময় যে বল প্রয়োগ করলে সরণ কার্য হচ্ছে এমনটা নয়। কিন্তু পাশের টেবিলটার দিকে তাকাও, এখানে একটা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে যে এখানে একটা বক্স রয়েছে, তাকে কি করা হচ্ছে, এইভাবে বল প্রয়োগ করে বলের দিকে সরণ ঘটানো হচ্ছে। কার্য হয়েছে? হ্যাঁ, এফ আছে, ডিও আছে। এটা হচ্ছে ডিরেকশন অফ মোশন, মানে কোন দিকে যাচ্ছে, এটা হচ্ছে ডিরেকশন অফ ফোর্স। এবার বলছে জেনে রাখো, হয়তো এখানে দেখাতে পারবো না, আমি বলতে পারবো না, ক্লাস 9-এ বলা যাবে, যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর গতির দিক বা সরণের দিক একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে, সেখানে বল প্রয়োগ করলেও সরণ হলেও কিন্তু কোনো কার্য হয় না। এর ব্যাখ্যা আমরা পরবর্তী ক্ষেত্রে পাবো। তার মানে অদ্ভুত ব্যাপার, বল প্রয়োগ করে বস্তুর সামগ্রিক সরণ হলে কার্য হতে পারে, বিন্দুর সরণ হলে কার্য হতে পারে, আবার বল প্রয়োগের ফলে কার্য নাও হতে পারে, সরণ হচ্ছে কিন্তু, তাহলে এখানে কোনো কার্য হয় না। আবার দেখো, বল প্রয়োগ করা হয়েছে, বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে তোলা হচ্ছে, সরণ হচ্ছে এই দিকে, কার্য হয়েছে। আবার বস্তুকে আমি টেনে তুলছি, বস্তুর গতির দিক হচ্ছে এই দিকে, তখন কিন্তু সরণ হয় না, এর মতোই। তাহলে কি বুঝলাম, বল প্রযুক্ত বল এবং সরণের দিক যদি একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে তখনও কোনো কার্য হয় না। আবার মাথায় রাখবে, এরকম উদাহরণ আমরা পরে দেখাচ্ছি, বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ না ঘটে তখনও কোনো কার্য হয় না। তাহলে বল প্রয়োগ করলেই কার্য হবে বা সরণ হলেই কার্য হবে এমন কোনো ব্যাপার কিন্তু নয়। এর পরের উদাহরণে আমরা দেখে নিই কি করা হচ্ছে, কোথায় কিরকম ভাবে কার্য হচ্ছে। তো এইখানে এই ভদ্রলোক ঠেলছেন এদিকে, যাচ্ছে এদিকে, কার্য হচ্ছে? হ্যাঁ, কার্য হচ্ছে, এখানে কার্য করা হয়েছে। এখানে কি করা হয়েছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে একে তোলা হচ্ছে, প্রযুক্ত বলও এইদিকে, সরণও এদিকে, কার্য হয়েছে। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এই বস্তুটাকে ঘোরানো হচ্ছে, একটা গোটা পাক দেবার ফলে এ কি করছে, বল প্রয়োগ করে ঘোরানো হচ্ছে, তার মানে কার্য হয় স্বাভাবিক। এটা এ থেকে শুরু করে আবার এতেই ফিরে এলো, তার মানে সরণ কত হলো? 0। তার মানে আমি বলতেই পারি একটা পাক দেবার পরে ওর কিন্তু কার্যের মান কত হয়ে গেল? 0। কেন? কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। এখানে বল প্রয়োগ করা হলেও সামগ্রিকভাবে কোনো সরণ হয় না, ও পুনরায় প্রাথমিক অবস্থানে ফেরত এসছে। এই গাড়িটা এই ভারী বস্তুটাকে টেনে নিয়ে যাচ্ছে, কাঠের লগটাকে টেনে নিয়ে যাচ্ছে, এখানে কার্য হয়েছে। তার মানে আমরা নতুন নতুন ধারণার মাধ্যমে কোন ক্ষেত্রে কার্য হবে, কোন ক্ষেত্রে কার্য হবে না, এগুলো বোঝার চেষ্টা করছি। ক্লাস 7-এ আর একটা নতুন জিনিস একটু বলে রাখি, দেখো মনে রাখার চেষ্টা করো। বলছি কি দেখো, এইখানে অভিকর্ষের বিরুদ্ধে একে তোলা হচ্ছে, সরি নামানো হচ্ছে। তার মানে এইখানে কিন্তু ভদ্রলোক ওপরের দিকে বল প্রয়োগ করেছেন, সেটা কম অভিকর্ষ বলের তুলনায়, বা বল প্রয়োগই করেননি, অভিকর্ষ বল ওকে নিচের দিকে নামাচ্ছে। আমি যদি ধরে নিই এই ব্যক্তি বল প্রয়োগ করেছেন কত? 5 একক, অভিকর্ষ বল কত? 10 একক। সেই কারণে অভিকর্ষের প্রভাবে এটা নিচের দিকে নামছে, সরণ এই দিকে, বল একদিকে, সরণ যদি ঠিক তার বিপরীত দিকে হয় তবে সেই কার্যটাকে কি কার্য বলে জানো? ঋণাত্মক কার্য। অর্থাৎ প্রযুক্ত বলের দিক এবং সরণের দিক যদি একে অপরের সঙ্গে
180 ডিগ্রি কোণ করে থাকে বা বিপরীতমুখী হয়, তখন সেই কার্যটাকে নেগেটিভ কার্য বলে। এই ব্যক্তি এই ভারটা উত্তোলন করে ওপরের দিকে বল প্রয়োগ করে রেখেছেন। ধরো আমি উদাহরণ হিসেবে বলছি 100 একক। অভিকর্ষ একে কোন দিকে বল প্রয়োগ করে টানছে? নিচের দিকে 100 একক। তার ফলে বস্তুটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে এখানে কোনো সরণ হয়নি, ডি এর মান 0, তার মানে এখানে কিন্তু কোনো কার্য হয়নি। আবার যখন ব্যক্তি ওপরের দিকে তুলছেন 100 বল প্রয়োগ করে, অভিকর্ষ বলের মান মনে করো 70, তাহলে এটা বেশি, সে কারণে বস্তু ওপরের দিকে উঠছে, এটা সরণ। তাহলে যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই সরণ হচ্ছে, এটাকে পজিটিভ কার্য। যেদিকে বল প্রয়োগ করছি তার উল্টো দিকে সরণ হচ্ছে, এটা নেগেটিভ কার্য। আর যেদিকে বল প্রয়োগ করা একটা বল প্রয়োগ হয়েছে কিন্তু সরণ হচ্ছে না, তাই কোনো কার্য হচ্ছে না। এই উদাহরণের সাহায্যে আমরা কার্যের সম্পর্কে আরো কিছুটা ধারণা পেতে পারি। যেটা একটু আগে বলছিলাম, দেখো এই মালবাহক যখন এই মালগুলোকে মাথার উপর যেটা তুলেছেন সেটা মাটি থেকে যখন তুলছেন তখন উনি কার্য করেছেন। এবার যখন উনি কি করছেন, এবার হাঁটতে শুরু করে দিয়েছেন, তো কি করেছেন, উনি মাথার উপর ধরে রেখেছেন, মানে প্রযুক্ত বল ওপরের দিকে। আর সরণটা কোন দিকে হচ্ছে? মাটি বরাবর এগিয়ে চলেছেন। মাটি বরাবর এগিয়ে চলেছেন মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ করে আছে। ওপরের দিকে বল, মাটি বরাবর উনি এগিয়ে চলেছেন মালগুলো নিয়ে। তার মানে এখানে প্রযুক্ত বল এবং সরণের দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখানেও কিন্তু কোনো কার্য হলো না, শক্তি প্রয়োগ হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে। আচ্ছা দেখো, আবার বলছি কি, দেখো এই ব্যক্তি এই বস্তুটাকে ধরে রেখেছেন ধরে রেখে যদি এটাকে এইভাবে ধরে রেখে উনি যদি এটাকে সরিয়ে নিয়েছেন, তাহলে কিন্তু এই লোকটাও কোনো কার্য করছেন না, এই অভিকর্ষ বলও কোনো কার্য করছে না। কারণ দুটো ক্ষেত্রেই সেটা হচ্ছে সরণের সঙ্গে কত কোণ করে রয়েছে? দুটো ক্ষেত্রেই সরণের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। তার মানে বল প্রয়োগ হলেও সরণ হলেও কোথাও কার্য হয় না, সেটা আমরা দেখলাম একাধিক উদাহরণের মাধ্যমে। তাহলে আমরা কি কি জানতে পারলাম একবার শুনে নিই। কার্য কাকে বলে? কার্যকে কি করে পরিমাপ করব? কার্যের একক কি কি? কখন বল প্রয়োগ করলে কার্য হয় না? আবার কখন বল প্রয়োগে সরণ হলেও কার্য হয় না, আবার সরণ না হলেও কার্য হয় না। বিভিন্ন বিষয়গুলো একটু খেয়াল করে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করবে। এবার বলছে কার্য করতে গেলে, কার্য করার জন্য আমরা যেটা খরচা করতে হয় সেটাকেই শক্তি বলে। কার্য করতে গেলে যেটা খরচা করতে হয় সেটাকেই শক্তি। আসলে এটার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। প্রচলিত 8টা শক্তি রয়েছে, তড়িৎ শক্তি রয়েছে, এছাড়া তোমার তাপ শক্তি রয়েছে, রাসায়নিক শক্তি রয়েছে, শব্দ শক্তি রয়েছে, পারমাণবিক শক্তি রয়েছে। এরকমই একটা শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি, যা কাজ করলে পাওয়া যায় অথবা কাজের জন্য প্রয়োজন হয়। তাহলে শক্তি আমরা এখানে যেটা বলছি, এটা কোন শক্তি? তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি? বলে না, এখানে বলা হয় না। এটা আসলে হচ্ছে যান্ত্রিক শক্তি, যা কাজ করার জন্য প্রয়োজন হয় বা কাজ করার ফলে কেউ পায়। তাহলে কার্য করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি বলি। যার এই সামর্থ্য যত বেশি, সে তত বেশি কাজ করতে পারবে। ধরো কোনো স্প্রিংকে তুমি টেনে বড় করলে, এতে তোমার শক্তি কি হবে? বাড়বে না কমবে? এই স্বাভাবিকভাবেই একটা ভারী পাথরকে আমি টেনে তুলে নিয়ে যাচ্ছি, ঠেলে নিয়ে যাচ্ছি, আমার ক্লান্তি হবে, আমার শক্তি কমে যাবে। কিন্তু এই শক্তি, এই যে আমার কমে গেল, জেনে রেখো শক্তির একটা অদ্ভুত নিয়ম আছে, একে বলে শক্তির সংরক্ষণ সূত্র। শক্তি ধ্বংসও করা যায় না, সৃষ্টিও করা যায় না, শুধু এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাহলে আমার যে এই শক্তি কমে গেল, আমি একটা কাজ করেছি, গেল কোথায়? বলে আমি যাকে সরিয়ে নিয়ে গেছি তার মধ্যে ওই শক্তিটা সম পরিমাণে জমা রয়েছে। কাজ করলে শক্তি যে করছে সে ক্ষয় পাচ্ছে। আমি পাথরকে 3 তলার ছাদে তুলে নিয়ে যাচ্ছি, তাহলে আমার শক্তি কমে যাচ্ছে, কিন্তু সমপরিমাণ আমি যে কাজ করলাম তার সমপরিমাণটাই হচ্ছে, তার পরিমাণটাই হচ্ছে শক্তির পরিমাণ। সেই শক্তিটা কিন্তু ওই পাথরের মধ্যে সঞ্চিত থাকছে, এতটুকু কম নয়, এতটুকু বেশি নয়। তাহলে আমার কমে যাওয়ার শক্তি কোথায় গেল? যাকে আমি সরিয়ে নিয়ে গেছি, যার ওপর কাজ করেছি তার মধ্যে জমা রয়েছে। এটা মাথায় রেখো। যেহেতু এই কার্যের করার সামর্থ্যটাকেই শক্তি বলা হচ্ছে, শক্তি কিন্তু মাপার জন্য আলাদা কোনো পদ্ধতি, এই একক বলে কিছু হয় না। কার্য করা হয়েছে যতটা, সেটাই হচ্ছে শক্তি। কার্য করা হয়েছে যতটা, সেটাই হচ্ছে শক্তির পরিমাপ হিসেবে দেখা হবে। এখানে একটা সাইকেল নিয়ে যাওয়া হচ্ছে, দেখো চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে কি তুমি শক্তি খরচ করছো? ভেবে দেখো।
একটা ঠেলা গাড়ির মতো কোনো জিনিসে করে আমি দ্রব্যকে ঠেলে নিয়ে যাচ্ছি, এতে কি আমার ক্লান্তি আসবে? ক্লান্তি হচ্ছে মানে কি আমি শক্তি খরচা করছি। এই মেশিনটা এখানে ভারী জিনিসকে টেনে তুলছে, শক্তি খরচা হবে কি? এই বাতাসকে সরাচ্ছে পাখাটা, এখানে কি শক্তি খরচা হচ্ছে? প্রত্যেকটা ক্ষেত্রেই শক্তি খরচা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে। তার মানে এই প্রতি ক্ষেত্রেই কিন্তু কার্য হচ্ছে। তো বলছি কি দেখো, আমি বুঝবো কি করে যে কোথাও কোনো কার্য করা হচ্ছে কিনা বা শক্তির খরচ হলো কিনা? শক্তির খরচ সবসময় মানে কিছু ক্ষেত্রে অনুভব করতে হয়। যদি আমার কোনো কাজ করার যদি কোনো প্রক্রিয়ায় আমার শরীরে ক্লান্তি হয়, তার মানে আমার সেখানে শক্তি খরচ হচ্ছে। এমন নয় যে শক্তি খরচ হলেই বস্তুর স্মরণ ঘটে যাবে। তো হৃদস্পন্দনের হারটা বেড়ে যায়, অর্থাৎ দ্রুত হারে হৃদস্পন্দন হচ্ছে, শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পেয়েছে, মানে এগুলো সব কিসের লক্ষণ? যে আমার শক্তি কমে গেছে, খরচা হচ্ছে। গা মাথা গরম হয়ে উঠছে, তার মানে আমার শক্তি খরচা হচ্ছে। এইগুলো এইগুলো পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারবো কি শক্তি আমি খরচা করলাম না গেন করলাম। আবার দেখো আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, অত্যন্ত দ্রুত অল্প সময়ের মধ্যে যদি কেউ দৌড়তে থাকে, তার পেশিতে পায়ের পেশিতে টান ধরে, কারণ ওই দৌড়ানোর জন্য শক্তি লাগে, কাজ করছে সে, শক্তি লাগবে, শক্তির যোগান খাদ্য থেকে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। এই ফলে কি হয় যে ল্যাকটিক অ্যাসিড নামক একটা দ্রব্য উৎপন্ন হয়, সেটা ওই পেশিতে সঞ্চিত হয়ে পেশির মধ্যে সাময়িকভাবে ক্লান্তি তৈরি করে। এটা হচ্ছে পেশির ক্লান্তি বা স্থিতিস্থাপক ক্লান্তি বলা হয়। একে কিছুটা রেস্ট দিলে ল্যাকটিক অ্যাসিড দূরীভূত হয়, আবার পূর্বের অবস্থা ফিরে পায়। শক্তির একক কি? ওই যে বলে এলাম, শক্তির একক আলাদা করে কিছু হয় না। আমরা শক্তির কোনো পৃথক একক কিছু পাবো না। কার্য করার সামর্থ্যকেই শক্তি বলা হয়, তাই এর কোনো আলাদা কোনো একক হয় না। কার্যের পরিমাণটাই হচ্ছে শক্তির পরিমাণ, কার্যের এককটাই হচ্ছে শক্তির একক। এইভাবেই আমরা পুরো বিষয়টা দেখব। তোমরা তাহলে খুব দ্রুত দু এক দিনের মধ্যে গোটা অধ্যায়টা দেখে নাও। আমি 3-4 দিনের মধ্যে কি 2-3 দিনের মধ্যে আমি গোটা অধ্যায়ের ওপর একটি এমসিকিউ টেস্ট নেবো, গ্রুপেতে বলে দেবো। খেয়াল রাখো। রাখি তাহলে এখানে।